আজ আমি বানাবো ডিমের কারি, যার জন্য যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি, এটা নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে গার্নিশিংয়ের জন্য, এটা পেঁয়াজ কুচো নিয়ে নিয়েছি, এটা আদা পেস্ট রসুন পেস্ট, রসুনের সঙ্গে একটু কাঁচা লঙ্কা পিষে নিয়েছি, এটা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো, আর এতে লবণ পরিমাণ মতো দেওয়া রয়েছে। আর এখানে রয়েছে গোলমরিচ, কিছু মেথি, আর যেটা গরম মশলার যা যা থাকে লবঙ্গ এলাচ আর দারচিনি এর মধ্যে রয়েছে। আর সাদা তেলে রান্নাটা করব। এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তৈরি করব এগ কারি। প্রথমে ফ্রাইং প্যানটা গরম করে নেব, এতে দিয়ে দিয়েছি লবণ আর সাদা তেল। এবারে ডিমগুলোকে আমি ভাজবো, সাধারণভাবেই ভাজবো। গরম হয়ে যাচ্ছিল বলে তাই এর মধ্যে একটু লাল করে ভেজে নেব। আমি এতে হলুদ দেবো না, দেওয়ার দরকার নেই, লবণ যে কোনো একটা দিলেই হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত না একটু লাল হয় ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু ভাজতেই থাকবো। ছুরি দিয়ে এগুলো একটু একটু করে ছিঁড়ে নিয়েছি, কেননা এর মধ্যে মশলা না হলে ঢুকবে না, ভিতরটা ভালো লাগবে না খেতে। আর ওখানে গোলমরিচ একটুখানি ব্যবহার করেছি, কেননা যে ডিমের যে একটা আঁশ গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যাবে, টেস্ট ভালো হয়। তা লাল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটাকে ভাজতেই থাকবো। এখনো ভাজা হচ্ছে, আঁচ কম দেওয়া রয়েছে, বেশি জোরে দিইনি, কেননা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবারে আমি ডিমগুলোকে সব তুলে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এইবারে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো যে পেঁয়াজগুলো রেখে দিয়েছিলাম, সেই কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো ভাজা অবস্থাতেই আমি কিন্তু এক সাইড করে যে গোটা গরম মশলা, গোলমরিচ আর একটু মেথি রেখেছিলাম, গোটা মেথি, সেইটা আমি কিন্তু দিয়ে দেবো। এটা গুঁড়ো করে রেখেছিলাম। এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটা কিন্তু সুন্দরভাবে ভাজবো, একদম আঁচ কিন্তু কমানো থাকবে, নাহলে কিন্তু পেঁয়াজ পুড়ে গেলে খাবারটা কিন্তু তেতো হয়ে যাবে। একটু তেল একটু বেশি লাগে ডিমের কারি করার জন্য, তাই একটু তেল একটু বেশি ব্যবহার করেছি। একদম আঁচ কম রয়েছে, একটু ঢেকে দিই। মানে দেখবো পেঁয়াজগুলো কেমন অবস্থায় রয়েছে। আমার আজ প্রচণ্ড জ্বর, এই অবস্থায় রান্না করছি, যার জন্য আমার গলার ভয়েসটাও ঠিক মতো হচ্ছে না, আর মাঝে মাঝে কাশি হচ্ছে। ওষুধ খাচ্ছি, সিরাপ খাচ্ছি, এখনো পর্যন্ত লাল হয়নি। অনেকক্ষণ হয়ে গেছে যদিও, এবার একটু ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো। আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। এরকমভাবে পেঁয়াজটাকে সুন্দর করে লাল মতো করে ভাজবো। যতক্ষণ পর্যন্ত না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত এরকম নাড়তেই থাকবো। এটা বেটেও করা যেত, কিংবা কুড়ুনিতে কুড়ে, কিংবা মিক্সারে মিক্স করে করা যেত, কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। যেমন ইচ্ছাভাবে করা যেতে পারে, যে যেরকমভাবে আসলে ভাজলে এর টেস্ট খুব সুন্দর হয়। কাঁচা পেঁয়াজেরও ভালো হয়, মশলাটা খুব সুন্দরভাবে মিশে যায়, কিন্তু হলে কি হবে, তার থেকে কিন্তু ভাজা পেঁয়াজে খেতে বেশি ভালো লাগে। তাই আমি এইগুলো সুন্দরভাবে লাল করে ভাজবো। এখনও পর্যন্ত ভাজা কমপ্লিট হয়নি। সুন্দর করে ভাজলে কিন্তু টেস্ট খুব সুন্দর হয়। মেথির গন্ধ, গোলমরিচের গন্ধ এবং গরম মশলা রয়েছে যেহেতু এর মধ্যে দেওয়া, সব গুঁড়ো করে নিয়েছি, তাই এগুলো কন্টিনিউ করে। বেশি আবার ফের ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাও আমি এইটাকে আরেকটু ভাজবো, কারণ এখনও পর্যন্ত রং ধরেনি। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, খুব সুন্দর স্মেল, এটাকে বলে বোঝানো যাবে না। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুন পেস্ট রেখেছিলাম, সেইটা রেখে দেবো। কিন্তু এটা তলায় ধরে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার জন্য আমি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো, যেটা জল দিয়ে পেস্ট করে রেখেছিলাম, সেইটা আমি এর মধ্যে এখন ঢেলে দেবো।
ঢাকা দেবো, চারিদিকে না হলে এটা ছড়িয়ে যাচ্ছে বাষ্পটা। আবার ফের নাড়বো, আর একটু জল লাগবে, সুন্দরভাবে নাড়বো, তারপর ডিমগুলো দেবো। এবারে আমি খুলবো, কেননা তখন প্রচণ্ড পরিমাণে ভেপারটা বেরোচ্ছিলো বলে ওই জন্য আমি চোখ জ্বালা করছিল, তার জন্য আমি বন্ধ করে দিয়েছি। এমনিতে জ্বর লাগছে আজকে। এটা কষতে থাকবো সুন্দরভাবে, যতক্ষণ পর্যন্ত না সুন্দরভাবে কষা হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরকমভাবে নাড়তেই থাকবো। যখন তেল ছেড়ে দেবে এখান থেকে তখন কিন্তু আমি বন্ধ করে দেবো। এরকমভাবে আমি কিন্তু নাড়তেই থাকবো, মশলাটা সুন্দরভাবে কষা হবে। এতে অনেকে আলু পছন্দ করে ডিমের মধ্যে, আজকের আমি আলু দিচ্ছি না। অনেক সময় আমি আলু দিয়ে থাকি, যখন আলু দিয়ে করবো তখন আবার আরেকদিন দেখাবো। এইবারে যেহেতু টমেটো ব্যবহার করিনি, মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, তাই আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে টমেটো সস। টেস্টের জন্য দিয়ে দেবো অল্প পরিমাণে, বেশি না। টমেটো সস ব্যবহার করলে এতে গ্রেভিটাও একটু ঠিক হবে, আর এটা খেতেও সুন্দর হবে। ডিমের কারি, ডিমের ফুনা, আন্ডা কারি, যে যেমন ইচ্ছা হবে বলতে পারে। এটা কিন্তু আমি সুন্দরভাবে নেড়ে আমি 1 মিনিট হলেও আমি কিন্তু ঢেকে রাখবো। ঢেকে রাখলে কিন্তু সমস্ত মশলাগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়, এতে খেতে আরও ভালো হয়। এটা কিন্তু একদম পুরো লো ফ্লেমে হবে। ঢাকনাটা খুলে দেখব কি অবস্থায় রয়েছে। সুন্দরভাবে দেখা যাচ্ছে, এই যে কি সুন্দরভাবে একদম হয়েছে মশলাটা, কত সুন্দর হয়েছে। চারিদিক থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর, খুব সুন্দর হয়েছে। একদম পুরো মিহি হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না যে এটা এমনি রান্না হয়েছে। মনে হচ্ছে যেন মিক্সিতে পেশা মশলাগুলো, এত সুন্দরভাবে এগুলো টাইম ধরে ধরে রান্না হচ্ছে। তাই এইবারে আমি কিন্তু একদম পুরো খুব পারফেক্ট, তেলও ছেড়ে দিয়েছে, মশলাটা একদম সিদ্ধ হয়ে গেছে, মিহি হয়ে গেছে, গ্রেভি অসম্ভব সুন্দর হয়েছে পুরো। এখানে জানি না ক্যামেরাতে কতটা আসছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর হয়েছে। এইবারে আমি অল্প পরিমাণে জল দেবো, অল্প পরিমাণে জল দেবো, বেশি দেবো না। লো ফ্লেমেই হবে, কেননা লো ফ্লেমে ধীরে ধীরে রান্নাটা হলে টেস্ট হয় খুব সুন্দর। মশলাগুলো পুড়ে যায় না, খেতেও সুন্দর হয়, সব কিছু একদম পুরো পারফেক্ট হয়। এইবারে আমি এতে দিয়ে দেবো ডিমগুলোকে, যেহেতু ফুটতে শুরু করেছে তাই না, যতক্ষণ ফুটবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এতে ডিম দেওয়া যাবে না। এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম, একটু ভালো করে নাড়িয়ে নেবো। এবারে একটুখানি ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে তারপরে পুরো যখন ডিমগুলোর সঙ্গে মশলা খুব সুন্দরভাবে মিশে যাবে, আমি কিন্তু ততক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো আর অপেক্ষা করব। আবার 4-5 মিনিট পরে আবার ফিরে আসছি। হয়ে গেছে প্রায় 4 মিনিটের একটু বেশি। ডিমগুলো ততক্ষণে গন্ধগুলো এর সঙ্গে ঠিক হয়ে গেছে। এই যে ধার দিয়ে সুন্দরভাবে এই যে তেল ছেড়েছে, এর ধার দিয়ে দেখা যাচ্ছে সুন্দরভাবে তেল ছেড়েছে। এইবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি এরকম লাগে। তৈরি হয়ে গেল বাঙালির একটা বিশেষ পদ, এগ কারি, ডিমের কারি, আন্ডা কারি, যে যেমন ইচ্ছাভাবে বলতে পারে। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। অতিরিক্ত গাঢ় করবো না, কেননা ভাতও খেতে হবে তো, তার জন্য। এবার আমি কিন্তু সার্ভ করে দেখাচ্ছি কীরকম হয়েছে ডিমের কারি। তৈরি হয়ে গেল ডিমের কারি, এগ কারি কিংবা আন্ডা কারি, যে যেমন ইচ্ছাভাবে বলতে পারে। এটা একটা বাঙালি পদ, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব সুস্বাদু হবে। যেমন দরকার ছিল সেরকম হয়েছে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার টুমরোতে আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।